ও এক্ষুনি কারেন্ট গেল। আমি সবার ঘরে চার্জার জ্বালাই দিয়েছি, মেয়ে একা একা রয়েছে। তুমি যাবা না কাকিমা আজকে? বাজাও বাজাও তাড়াতাড়ি, সবাই উঠুক, জোরে জোরে বাজাও। কি দাও বৌমা, ঘটমট দাও। হ্যাঁ ঘরটা কোথায়? সব চলাইছে। ও ইয়ে আমি আসার আগেই আমাদের একটা কাকি শাশুড়ি মানে কাকিমা চলে এসেছিল। তো কাকিমা আর আমি সব গুছিয়ে নিলাম। আর আজকের পুজোটা আমিই দেবো। আর যেরকম জোরে জোরে তোমরা দেখলে ঘন্টা বাজাচ্ছে, ঠিক দেখবে সব 5-10 মিনিটের মধ্যে চলে আসবে। আর আজকে আমার ক্যামেরাটা ধরে দিয়েছিল, কারণ এর জন্য তোমাদেরকে সুন্দর করে দেখাতে পারলাম। জয়িতা হচ্ছে মানে একটা ভাসুরের মেয়ে, ক্যামেরা ধরে দিয়েছে, বলছে কাকিমা আমার কাছে দাও, আমি ক্যামেরাটা ধরে দিই। দেখো বললাম না, কেউ ভালোবাসে কেউ ভালোবাসে না। আর অনেকেই আমার ক্যামেরার সামনে এই নগর কীর্তনে আসতে চায়। তো তারা আস্তে আস্তে ধীরে ধীরে সব আসবে, একটু একটু করে ফর্সা হবে তো আসবে। তো যেহেতু এটা আমাদের বাড়ির কাছে, আমরা বাড়ির কয়েকজন আগে এই আশেপাশে সবাই তাড়াতাড়ি উঠে যায়। তো এইদিকে আমার মায়ের এখানে পুজো দেওয়া হয়ে গেল, সবাইকে চন্দন তিলক কপালে ফোঁটা দিয়ে তারপরে এখানে নাম ধরে তারপরে হচ্ছে আমরা বেরোবো। বেশ সবাই মিলে বলে না, হারে জিত মানে কি তরিজিত করে কাজ, হারে জিত নাইলাস। তো সবাই মিলে বেশ করলে একটা মজার বিষয় কিন্তু পাড়ার মধ্যে। আর প্রথম বছর তো উদ্বেগটা কিন্তু ভীষণ, আর সামনের বছর এর থেকে আরও মানে অনেক কিছু হবে যা আমাদের আয়োজন বা বাজেট। কারণ বড়রা অনেক কিছু দিচ্ছে তো, মানে যাদের আর কি আছে। আর সবাই মোটামুটি যা মানে চাঁদা ধরেছে সবাই বলছে হ্যাঁ দেবো। এটা মানে সবাই আনন্দ পেয়েছে এটা যে আমরা এই বছর নতুন মানে শুরু করলাম। তো এখানে নাম শুরু করে এই যে আমরা এবার বেরিয়ে পড়লাম। কার্তিক মাসের আর 2-3 দিন বাকি, তারপরে কিন্তু এই কীর্তন আবার 1 বছর পরে কিন্তু হবে। তো কার্তিক পুজো মনে হয় সোমবারে। এই বাড়িতে এসছি, এই যে লক্ষণ দাদাদের বাড়ি এসছি, আসার পরে দেখছি কি এই বাড়িতে অলরেডি নাকি আজকে ভোরবেলা কার্তিক দিয়ে গেছে। দেখো ওই দেখো কত বড় কার্তিক। তো এখানে না বেশ অনেকক্ষণ নাম হলো, মানে আর কি কীর্তন টাইপের, ওই কয়েক সেকেন্ড মতন হয়। তো আমি বলছি বাবা কার্তিক এখনই দিয়ে গেছে, এখনও তো পুজোর 3 দিন বাকি। তো সবাই বাড়ি বাড়ি নাকি আজকে প্রায় ভোরবেলার দিকে শীতুদের বাড়িও দিয়েছে। শীতুর মা দিদি বলছে জানো আমাদের বাড়িও দিয়ে গেছে, কিন্তু আমাদের ওসুস যেহেতু আতুর পুজো হবে না, আবার ওদেরকে বলে নিয়ে গেছে। তো ওই দিক থেকে আমরা কীর্তন করে এখন আমরা চলে যাব ঘোষপাড়া। এখন এই 2-3 দিন আমাদের আর কি পাড়ার মধ্যেই হবে, সবার বাড়ি মোটামুটি যাওয়া হয়ে গেছে। এখন এসে এটা হচ্ছে জয়িতাদের বাড়ি, যে আমার ক্যামেরা করে দিয়েছিল। তো দেখো জয়িতাদের বাড়ি কত সুন্দর সাজিয়েছে। বাড়ির থেকে আমরা সোজা বাজারের দিকে মানে আমাদের হাসপুরের দিকে, এটা মানুর হেডমিস, ওই যে হেডমিস দেখেছো বললাম না যে হেডমিসের বাড়ি, কালকে এসেছিলাম। হেডমিসের বাড়ি করে আমরা সোজা ভেবেছিলাম নাট মন্দিরে যাব। তো আমরা চলে এসেছি আমরা কিন্তু অনুকূল ঠাকুরের দীক্ষিত। আমরা অনুকূল ঠাকুরের আমাদের যে মন্দির আছে হাসপুরে ঘোজায় সেই মন্দিরে। আর এই যে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো জয়িতার মা আমাকে বাড়িতে বলছে রূপা তুমি নিয়ে যাও, আমি রান্না করব, তোমার দাদা আজকে বোম্বে চলে যাবে। তো আমি দিদির বাড়ির থেকে মুড়ি বাতাসা নিয়ে এসেছি। আসার পরে এখানে আমাদের চাটা হয়। আমি বাড়িতে এসে কিন্তু কাজ সেরে আবার ওদের বাড়িতে গেছি। তো এখন এখানে বসে তোমরা জানোই চাটা খাওয়া হবে, যা যা আর কি এখানে মুড়ি টুড়ি প্রসাদ হবে, বাতাসা সবাই যেটা দিয়েছে আমরা সবাই ভাগ করে খাই।
ভক্ত সেবার ব্যবস্থা নাম ছাড়বো তো পরে সবাই সেবা হবে। এবার সবাই 3-4 জন আগে থেকে রেডি করতে হবে, সকালেই হবে, কেউ যাবে না, সবাই। আর হচ্ছে 2 তারিখে গঙ্গাবরণ করতে দেবো 9টার সময়। আচ্ছা শুভ সকাল সবাইকে। এখনো ওই মাত্র ওদের বাড়ি থেকে সমিতদের বাড়ি থেকে আসলাম চাটা খেয়ে। তো মানুকে এখনো ডাক দিনি, এখন বাজে মাত্র 6টা বাজে। তো মানুর আজকে পড়া হচ্ছে 10টার থেকে পড়া, সকালবেলা ফার্স্ট সকালবেলা পড়া নেই। তো মানু কালকে আমাকে বলেছে মা আমাকে আজকে 4 দিন ধরে আমাকে এই 4টার সময় কিন্তু মানু ওঠে, আমি চলে যাই, মানু দরজা দিয়ে আবার শোই। তো বলে আমি 4টার সময় উঠছি, আমাকে কিন্তু আজকে ডাক দেবে না, আমাকে একটু 7টা সাড়ে 7টার দিকে ডাক দেবে। শীতকাল আমার এত সকালবেলা আজকে 4 দিন ধরে আমি সেই 4টে-5টার সময় উঠি, তারপরে সকালবেলা পড়াও থাকে। তো আজকে সকালবেলা ওর লেটে পড়া, তো এই চা খেয়ে আসলাম। আমি তখন তাড়াতাড়ি দৌড়ে এসে উঠানটা বারান্দাটা ঝাড় দিয়ে চলে গেছি, আর ঘরটা তো ভোরবেলা ঝাড় দিই। তো কালকের ওই কী হবে না হবে সেটা আর কি মাইকে হলো। তারপরে এখনও ওদের বাড়ির সামনে লোকজন রয়েছে। তো কালকে আমাদের এখানে আর কি একজন সকালে টিফিন ওই মানে আর কি কালকের ভিডিওতে দেখতে পারবে সব কিছু। তো এই মাত্র হচ্ছে বাড়ি এসছি, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ভোর 4টার থেকে ভিডিওটা শুরু করেছি, এখন বাজে 6টা। তো মানুকে এখন দেবো আয়রন ওষুধটা ডাকবো। আর মেন কথা হচ্ছে আজকে বাড়ির থেকে বেরোতে পারে মানে 3:30টার সময় কারেন্ট নেই। এবার মোবাইল জ্বালিয়ে শাড়ি টাড়ি পরা সবাই এই করেছে। তো আস্তে আস্তে দেখেছো কত লোক হয়, ভীষণ একটা আনন্দ, মধুর নাম হরির নাম আমাদের সাথে এটাই যাবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন সকাল 6টা, সব কাজ শুরু করি। মানুকে আগে আয়রন ওষুধটা দিয়ে নিই, তারপরে সব শুরু করব। তো আর ফোনটাও একটু চার্জে বসিয়ে নিই, সেই 3:30টার সময় কারেন্ট চলে গেছে। আমি প্রত্যেকদিন ঘুম থেকে উঠে আগে ফোনটা মানে চার্জে বসাই, 5-10 মিনিট চার্জে বসিয়ে শাড়ি টাড়ি পরতে বাথরুমে মানে ফ্রেশ হতে মাথাটাতে আসলাতে শাড়ি টাড়ি পরতে 10-15 মিনিটের মধ্যে হয়ে যায়। তো 4টার মধ্যে বেরিয়ে যায়। আর হচ্ছে ফোনটা চার্জে বসে, আজকে তো মানে কারেন্টই ছিল না, মানে মোবাইল জ্বালিয়ে ফোনটা একটু চার্জ দেয়, 12% চার্জ হয়ে গেছে। ফোনটা একটু চার্জে দিয়ে মানুকে আয়রন ওষুধটা দিয়ে তারপরে সব কিছু শুরু করি। মানু ওটা বাবা, দরজা খোলো, আমি বাড়ি চলে এসেছি। ওষুধ দিয়ে দিয়েছি, আর এদিকে ঘর উঠান তো ঝাড় দেওয়া হয়ে গেছে। আমি শাড়িটা ছেড়ে কাজে লেগে পড়লাম। দেখো কালকের যে সেই জামা কাপড় কত কেচেছিলাম, দেখো কিছু শুকিয়েছিল আর কিছু শুকায়নি। তো এইগুলো মেলে দেবো, আর আজকে কিছুটা জামা কাপড় আছে ওইগুলো কাচবো, তাহলে কিন্তু কাচাকুচিটা মানে শেষ হয়ে যাবে। আজকের মধ্যে শেষ করে ফেলবো পর্ব। ওই মোটরটা খারাপ হওয়াতেই এরকম হয়ে গেছিলো একটু কাজের আর কি। তো এখানে আমি জামা কাপড় মেলতে আমাদের বাড়ির পাশে একটা যা এসে দোকানে দিদি, তো দিদি বলছে কি করে ভিডিও করতে হয়, কিভাবে কি করতে হয়। তো আমি দিদিকে দেখো ক্যামেরার সামনে সুদীপ্তা মা বলছে রূপা কি করে কি করো। তো দোকানে এসেছিলো, তো আমার সাথে গল্প করছিল, মানে লাস্টের কীর্তন আর কি আমাদের বাড়িতে দিদিদের বাড়িতে কার বাড়িতে দেওয়া হবে লাস্টের যে কার্তিক মাস শেষ হওয়ার দিনকে। তো দিদির সাথে সেটা কীর্তনের মানে আমার ভিডিওর ব্যাপারে বলছিলাম, আর ওই কীর্তনের ব্যাপারে একটু আর কি আলোচনা হচ্ছিল, মানে কি টিফিন দেওয়া যায় এইসব ব্যাপারে জায়েরা গল্প করছি। তবে এখনই গান চালিয়ে দিয়েছে, মানে মাইক নিয়ে এসে অনুষ্ঠানের। তো এই কয়েকদিন ধরে কিভাবে যে ভয়েস দেবো জানি না। আজকে সকালবেলা ভোরবেলা ভয়েস দেয়নি, তো ভয়েস দিতে ভীষণই অসুবিধা হচ্ছে, বারবার গান চালাচ্ছে। তো ভয়েস দিতে গিয়ে কতবার উঠলাম। তো এই যে চা করে নিলাম, বাবাকে চা দিয়ে আসলাম, আমি চা খেলাম, মানু চা খায়নি। তো ডিম সিদ্ধ হয়ে গেছে, মানুকে ডিম সিদ্ধ দেবো, দাদুকে দেবো, কারণ আমি আমার কর্ম করে যাব, মেয়েকে দেবো, দাদুকে দেবো না তা তো হয় না। আমি প্রত্যেক দিনই ওর দাদুকে একটা হলেও আমন্ড দিই, আমার মেয়ে যদি 2টো খেতে পারে ওনাকে একটা হলেও দিই, কারণ না দিয়ে আমরা কোনো কিছুই মানে খাই না। তো আমি মানুকে বলছি দাদুকে দিয়ে, তো মানু দাদুকে দিয়ে আসলো, আর মানু বলছে আমার কুসুমটা দাদুকে দিয়ে দাও। মানু তো কুসুম খায় না, কুসুমে প্রচুর পরিমাণে আয়রন, তো কুসুম খাওয়াটা ভালো কিন্তু ওয়েট বাড়ে, কিন্তু মানু তাও খায় না, ও কুসুম খেতেই পারে না, ডিম খেতেই চায় না, কুসুম তো আরও খেতে চায় না। সকালবেলা টিফিন খাওয়া কমপ্লিট, এখন মানুকে আবার পড়াতে আসবে ইংলিশ স্যার, আর আমি এদিকে বলছি তাড়াতাড়ি খেয়ে নে বাবা। একটু মিষ্টি কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম, আর পেঁপে সিদ্ধ, আর হচ্ছে মাছের ডিমের বড়া করেছিলাম সকালবেলা।
আর মাছ রেখেছে, এরপরে মাছ টাছ কাটবো। মানুকে আগে খাইয়ে নিলাম, ও দাদুকেও দিয়ে দিয়েছি, আমিও কটা খেয়েছি। মানে প্রেশারের ভাত রাখবো না, অল্প কটা ছিল, মানুর পাতে মেখে আমি খেয়ে নিয়েছি। তো এইদিকে এসে সবজি আলা, মানু বলছে মা কী কী সবজি নেবো? আমি বললাম লঙ্কা টঙ্কা আছে, তো টমেটো নেই। মানু একটা আম রেখেছে আর টমেটো রেখেছে, তো এই হচ্ছে সবজি রেখেছে, আর রাখিনি। আমি বললাম হাটবার আছে, আবার হাটের থেকে নিয়ে আসতে পারবে। তো বাড়ির উপর একটু বেশি দাম নেয় আর হাটের থেকে একটু কম দাম নেয়। তো মানু আবার পড়াতে চলে আসবে, সবজিগুলো রেখে ও পড়তে বসে গেছে, আর আমি এবার সব কাজ করে নেব। দেখো কালকে কতগুলো জামা কাপড় কেচেছি, আর আজকে বাদ বাকিগুলো রয়েছে অনেকগুলো জামা কাপড়। এইদিকে বস্তাটা ধোবো, মানে পা মোছার বস্তা, কিছু ব্যাগ আছে, মানে বাজারে টাজারে যায় আর কি, ব্যাগগুলো লাগে, তো ব্যাগগুলো ধুয়ে দেবো, এটা ওটা আনতে লাগে, সব বের করেছি। দেখি যতটা পারবো ততটা কাচার চেষ্টা করবো। কিন্তু আগে ও দাদুরগুলো কিন্তু বালতিতে ভিজিয়ে রেখেছি, অনেক আগেই ও দাদুরগুলো বেশি করে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এই যে আগে ও দাদুরগুলো কাচবো, তারপরে মানুরগুলো আর আমারগুলো কাচবো। তো তোমরা একটু মানে যারা কমেন্ট করো ভালো করে দেখবে। প্রত্যেক দিনই আমার শ্বশুরের একটা, মানে দেখো ওনার তো ওই একটা জামা প্যান্টে বাজারে যায় শুধু মাল আনতে, যে কোথাও বেড়াতে যায় সেরকম তো না, আমরা তো কোথাও বেরোই না, বেড়াতে যাই না, আর আমাদের কেউ নেও যে কোথায় বেড়াতে যাব। তো দাদুর ওই লুঙ্গি গামছাটা উনিই বেশিরভাগটা কেচে দেয়, লুঙ্গিটা আমি কেচে দিই, আর জামা প্যান্ট আমি কেচে দিই। মাঝে মধ্যে বলে কি যে তোর মা তো ব্যস্ত থাকে, তোমরা হয়তো জানো না, বলে তোর মানু বলে কি তুমি কেন কাচো, মাকে বলেছি না তুমি সকালবেলা বের করে দেবে, মা কেচে দেবে। বলে আরে তোর মা তো ব্যস্ত থাকে, সারা দিন কাজ করে। আমার শ্বশুর সেটা নিজেই স্বীকার করে, কয় তোর মা সারা দিন ধরে কাজ করে, তোর মা কখন কাচবে বলতো? আমি তো দোকানের ফাঁকে ফাঁকে ওই একটা গামছা ওই একটু কেচে দিলাম, ধুয়ে দিলাম, মোটর চালিয়ে, মোটর তো আছেই। তো মাঝে মধ্যে আমার শ্বশুরও কেচে দেয়। অনেকে হয়তো কমেন্ট করো যে তুমি কি জামা কাপড় কেচে দাও না তোমার শ্বশুরের? আমিই কেচে দিই, কিন্তু মাঝে মধ্যে উনিও কাচে। আবার আমার মেয়ের যদি একটা জামা প্যান্ট থাকে উনিও কেচে দেয়, মিথ্যা কথা বলবো কেন তার নামে। উনি আমার মেয়ের দেখলো হয়তো স্নান করে একটা হাতা লম্বা গেঞ্জি টেঞ্জি রেখে দিল, বা একটা গেঞ্জি থাকলো, ভাববে আমি আবার কখন কাচবো বা কালকে কাচবো। আমার শ্বশুরও আমার মেয়ের হচ্ছে মানে জামাটা বেশিরভাগ আর কি, ওই ও তো দেখো গেঞ্জি আর ফুল প্যান্ট বা হাফ প্যান্ট বেশি পরে, তো গেঞ্জিটা আর কি, আর প্যান্টটা তো মানুই ধুয়ে দেয়, গেঞ্জিটা আর কি সময় তো আমার শ্বশুরও ধুয়ে দেয়, যেটা দেয় উপরে ভগবান আছে, মিথ্যা কথা বলবো না। তো এদিকে কাচাকুচি কমপ্লিট। এদিকে দেখো 2 রকম মাছ এনেছিল, লোটে মাছ আর হচ্ছে রুই মাছ। আর রুই মাছের ডিমটা আমরা কিন্তু সকালবেলায় ভেজে খেয়ে ফেলেছি। আর লোটে মাছের ঝাল করব, আর হচ্ছে মাছে তরকারি করব, ফুলকপি আলুর তরকারি। তার মধ্যে যেন কি হয়েছে, দোকানে যাচ্ছি সমানে, বাবা গেছে ওই বাজারে। দেখো কি করে ভয়েস দিই, মাইক বাজছে তো, মানে ভীষণ অসুবিধা হচ্ছে। তো বাবা গেছে বাজারে মাল আনতে, আমি এইদিকে দোকানদারি করছি, কখন রান্না করব, মানে বারবার লোক এসেই যাচ্ছে। তো রান্না করতে করতে মানুর বাপি আবার ফোন করেছিল, আমি বললাম দেখো প্রায় 1:30টা বেজে গেছে, আমি না এখনও রান্না করতে পারিনি। আমি বললাম মেয়েও বাড়িতে নেই, মেয়ে মানে ও দিদিদের বাড়ি গেছে। তো মানুকে ডাক দিয়েছি, মানুষ স্নান হয়ে গেছে, আর ওইদিকে আমি রান্না বসিয়েছি। তো বন্ধুরা এই দেখো এইদিকে ফুলকপি আলু কেটে নিয়েছি, এইদিকে দেখো রান্না করব না মানে দোকানদারি করব। সে কখন বাজারে গেছে, আসছে না, প্রায় 1টা বেজে যাচ্ছে, কখন মানে 2 রকমের মাছ ভাত ডাল রান্না করতে। তো আজকে গ্যাসে করব না, আজকে উনানেই করব, 4-5 দিন গ্যাসে করলাম, আজকে উনানে করব। সে গেছে প্রায় 1টা বাজতে গেছে, এদিকে দোকানে বারবার লোক ডাকছে, কখন কি করব, মানে এদিকে সবকিছু কেটে কুটে গুছিয়ে কমপ্লিট করেছে, আসলেই বসিয়ে দেবো। তাই যে এখনো আসছে না, এদিকে বসাতেও পারছি না, বারবার গ্যাস অফ করে দোকানে যেতে হচ্ছে। এতে ঠিক করে ক্যামেরাও করতে পারছি না, জানো না, এদিকে দোকান সামলাবো না এইদিকে মানে বাড়ি রান্না বান্না করবো না দোকান সামলাবো, ঠিক করে মানে কোনো দিকেই ক্যামেরা করতে পারছি না। যাচ্ছি আসছি একটা করে কাজ করছি, কোন দিকে ক্যামেরা ফিট করব। তো যাই হোক যতটা পারবো ততটা চেষ্টা করব। এই দেখো রান্না করতে এসে তাও লোক আসছে, তো রান্নাটা পুরো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। মাছ ভাজা হয়ে গেছে, এখন ফুলকপি আলুটা ভাজা করে নেব, মানে ভেজে তারপরে মশলা দিয়ে তরকারি করব। আর লোটে মাছটা আগেই রান্না হয়ে গেছিলো। এই পাশে বসিয়ে দিয়েছি ভাত, প্রায় 2টোর কাছাকাছি, বললাম না বাবা বাজার থেকে আস্তে আস্তে প্রায় 2টো বেজে গেছে। তার মধ্যে দোকানে যাচ্ছি, মানুকে বেশি একটা পাঠাচ্ছি না, ও ঘরে স্নান টান করে রয়েছে। আর এই যে একবারে দুটোর মধ্যে আমিও তাড়াতাড়ি স্নান করে এসেও দাদুও স্নান করে নিয়েছে। এই যে মাছের ঝোল আর হচ্ছে লোটে মাছ করেছি, আর কিছু করিনি আজকে। তো তোমাদেরকে একটা সেই কথা বলবো মানুর আর কি পড়াশোনার ব্যাপার নিয়ে। মানু যখন ব্যাঙ্গালোরে পড়াশোনা করতো তখন কিন্তু মানু এখানেও পড়াশোনা করতো কিন্তু, আর মানু কিন্তু কোনোদিনই ঠিকঠাকভাবে স্কুলে
যেতে পারিনি কোনো দিনই না। ওর একটার পর একটা সার্জারি, একটার পর একটা। আর ও তো বিটা থ্যালাসেমিয়া মেজর, তোমরা জানো। ওর কিন্তু মাসে প্রায় 3টে রক্ত তো লাগতোই। ওর স্পিলিং অপারেশন করার পরেও ও কিন্তু অনেক যুদ্ধ করে মানে লড়ে যাচ্ছে। তোমাদের আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদ খুব দরকার। তো এদিকে দেখো ভাত বাচ্ছি, মানু এদিকে আমার সাথে বদমাইশি করছে। ও দাদুকে বলছে তাড়াতাড়ি চলে আসো, এক্ষুনি খেয়ে নেবো, খিদে পেয়েছে। তো মানু তোমাদেরকে আজকে কিছু বলতে চায়। তো আমি তোমাদেরকে কিছু বলতে চাই আমার এক্সাম সম্বন্ধে। আমার এক্সাম হওয়ার কথা ছিল 20 তারিখ বা 21 তারিখে, আমি শুনেছিলাম। তো ম্যামকে মেসেজ করে যেটা জানতে পারলাম, ডেটটা চেঞ্জ করেছে, ডিসেম্বরের 1 তারিখে করেছে। এবার আমি যেহেতু ভেলোরে যাবো 9 তারিখে, তোমরা জানো, ম্যামকে আমি বললাম। তো ম্যাম বললো যে তুই চলে যেতে পারিস, পরীক্ষা কিছু হবে না। আমি বললাম যে না ম্যাম, আমি পড়াশোনা করেছি কষ্ট করে, পরীক্ষা তো আমি দেবই। তো ম্যাম বললো যে ঠিক আছে, 9 তারিখের মধ্যে শেষ হয়ে যেতে পারি, চেষ্টা করব। আমি বললাম যে ঠিক আছে তাহলে। তো তোমরা তো জানো যে আমি স্কুলে যেতে পারি না, শুধু এখন বলে না, আমি মানে আগেও এই ভেলোর একটার পর একটা সার্জারি, কলকাতায় ব্লাড দেওয়া, মাসে অনেকগুলো করে ব্লাড লাগতো, তোমরা জানো। তার জন্য বেশিরভাগ মানে ধরো 12 মাসের মধ্যে 3-4 মাস স্কুল যেতে পারতাম, আর যেতে পারতাম না। অসুস্থ হয়ে যেতাম গরমে, শীতে অসুস্থ হয়ে যেতাম, ঠান্ডা লাগতো। আর শীতে ওই সকালবেলা 9টার গাড়িতে চান টান করে ওরকম যেতাম না, বেশি একটা ব্লাড কমে যেত সেই ভয়তে। তো আমি যেটুকুই মানে, আর যতই আমার ম্যামের সাথে ভালো সম্পর্ক থাকুক না কেন, ম্যামরা কিন্তু যে একটা ক্লাসে গিয়ে যে ক্লাস করা, যে পরীক্ষা এগুলো কমন দিচ্ছে, বোর্ডে করাচ্ছে এই প্রশ্নগুলো, আমি কিন্তু সেগুলো জানতে পারি না। আর যতই মানে সবাই স্কুলে যাক, সবাই কিন্তু সেভাবে বলতে চায় না আর বলে না, তাদেরও তো পড়াশোনা আছে। আর হচ্ছে ম্যামরা যতই আমার সাথে ম্যামের ভালো সম্পর্ক থাকুক, তাও তাদের পার্সোনাল মানে পরীক্ষার ইয়ে তো আর বলে দিতে পারে না যে এগুলো আসবে। আর ইংলিশে রাইটিং মাইটিং তো এগুলো তো বলেই না কোনো ম্যাম। তো স্কুলে যে কমন দেয়, স্কুলের যেটা করায় ম্যামরা, সেটাই পরীক্ষায় আসে, যতই আমি বাড়িতে করি। তো এবার আমার স্যারেরা কি বলছে বাড়িতে, যে তোকে করাচ্ছে পুরো আন্দাজে, কারণ আমরা জানি না, সিলেবাস জানি তাও একটা প্রশ্ন। আর গাইঘাটায় আমাদের দিকে কেউ পড়ে না, রানি আর আমি আর সব বোঝাই পড়ে। যত স্টুডেন্ট আমাদের ইংলিশ স্যারে যত স্টুডেন্ট আছে, স্যার বলছে যে আমার যদি গাইঘাটার মানে 9-এর কোনো স্টুডেন্ট থাকতো, আমি তাও তাদের থেকে জেনে তোকে করাতে পারতাম। নেই, সব হাবড়া ওইদিকে আর বোঝা। তো স্যার বলছে যে আমি তোকে পুরোটাই আন্দাজে করাচ্ছি, তা আমি তোর যেটুকু করানোর তুই নাম্বার সেটুকু উঠে যেতে পারবি, মানে ঠিক করে করতে পারলে উঠে যাবি, সমস্যা নেই। এবার হচ্ছে আমি আগে পরীক্ষায় 70-এ 68, মানে আগে তো এইটা তো জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান একসাথে ছিল, ওই বিজ্ঞানে আর কি 68 নাম্বার পেয়েছিলাম, 70 মানে 2 নাম্বার একটা বানানোর জন্য আমার কেটে দেয়। এরকম আর কি সব সাবজেক্টে মানে 65-র উপরে 60-এর উপরে এরকম নাম্বার পেয়েছি। কিন্তু কি করে আমি অঙ্ক 26 পেয়ে গেছি। আমি ভাবছি যে 30-40 তো আমার উঠেই যাবে অঙ্ক। আমি বাড়ি এনে খাতা দেখি 26। আবার আমার মা কাউকে বলছে না, মানে সবাইকে বলে বেড়াচ্ছে কি ও অঙ্ক রেজাল্ট দেওয়ার পরে বাড়িতে নিয়ে এসে আমার মা সবাই বলছে ডেকে ডেকে, এই রাস্তা দিয়ে যে যাচ্ছে শোন ওর সাথে কেউ মিশবি না, ও পরীক্ষায় কম নাম্বার পেয়েছে। কিসে কম নাম্বার পেয়েছে সেটা বলছে না, অঙ্কতে বলেছে। কিন্তু এবার সবাই ভাববে তো যে টোটালে কম নাম্বার পেয়েছে, আমি যে অঙ্কতে কম নাম্বার পেয়েছি বলছে না। আর যেগুলোতে 68 60-এর উপরে পেয়েছি একটাও বলছে না, 65-র উপরে পেয়েছি কিচ্ছু বলছে না। আমি মামার বাড়িতে ছিলাম আমার রেজাল্টের দিন, আমার মা বলছে না, ফোন করে আমাকে শুধু বলছে, আমার মা রেজাল্ট নিতে এসে ফোন করে আমাকে শুধু বলছে যে তুই অঙ্কতে 26 পেয়েছিস। আর কিসে কি পেয়েছিস বলছে না, অঙ্কতে একবার 26 একবার 22, ওইবারই 26 পেয়েছিলাম, যেবারে একবার 26 7-এ 22 না 22 হবে, আমার ওইটা মনে আছে 26-এর। আমি তখন সায়েন্স নিতে গেলে অঙ্ক 9-এ পড়তাম, 7-এ পড়তাম, 7-এ। আর এইটাও 26। হ্যাঁ না, এইটা ফাইনাল পরীক্ষা দিসনি? হ্যাঁ 6-এ 7-এ ওইটা 7-এ আমি দাদা পড়াতাম। আর হাফিয়ালি পরীক্ষাতে 8-এ 22 পাইছিস, এটা 26 পেয়েছিলাম 7-এ।
কি করে আমি জানি না 26 পেয়ে গেছি। আমাকে শুধু ফোন করে আমার মামা মামি সবাইকে বলছে ও অঙ্কে 26 পেয়েছে। আরে বাবা আর কি সাথে কি পেয়েছি জিজ্ঞাসা করছি, কিচ্ছু বলছে না। তারপর রেজাল্ট নিয়ে যায়নি আমার মা, হাতে লিখে নিয়ে গেছে নাম্বারগুলো, দেখাচ্ছে না আমাকে। তারপরে দেখি আমি বিজ্ঞানে 68 পেয়েছি। তখন মা সবাই বলছে ঠিকই আছে, কিন্তু অঙ্কতে একটু মানে খুবই কম হয়ে গেছে। আর সেটা তো বুঝতে পারছি, বলছে না। এখন আমি পরশু দিনকে কাকু পরীক্ষা নিয়েছে, 30-এ 30 পেয়েছি, বলছে না। কাকু কিচ্ছু বলেনি, আমি দেখায়নি, মা দেখেছে, কিচ্ছু বলেনি। সারাদিন লিখি তো হাতের লেখা একটু হয়ে গেছে, তাড়াতাড়ি করে লিখেছিলাম। পরীক্ষা নিয়েছিল? হ্যাঁ পরীক্ষা নিয়েছিলাম, টাইমের ব্যাপার ছিল, তাড়াতাড়ি করে লিখেছিলাম। 30-এ 30 পেয়েছিলাম। আমার মা আমাকে কি বলছে, তুই বাড়ির থেকে অঙ্ক দেখে দেখে করে তাই কাকুর কাছে 30 পেয়েছি। আমি বলছি আমি কাকুর সামনে বসে অঙ্ক করেছি, তুমি দেখো আমার কোথায় খাতা, আমি রাত্রেবেলা অঙ্কই করিনি। আমাকে বলছে তুই ঘরের থেকে দেখে দেখে অঙ্ক করে নিয়ে তুই 30 পেয়েছিস। কাউকে বলেনি, আমার বাপিকেও বলেনি যে আমি 30 পেয়েছি। তার মধ্যে ব্যাপার আছে, আমার বিশ্বাসই হয় না যে ও অঙ্কতে 30-এ 30 পাবে। আমার মানে বিশ্বাসই হচ্ছে না, কারণ যেই মেয়ে 70-এ সবকিছু মানে 65, 66, 67, 68 নাম্বার পায়, 1-2 কাটা যায়, 70-এ 70 পায় না। যেটা পায় না সেটা মিথ্যা কথা বলবো না, 70-এ 70 পায় না, 65-র কাছাকাছি, তারপরে 67, 68, 69 এরকম নাম্বার পায়, 70 পুরো পায় না। 1 নয় 2 কাটা যাবে। তো আমার সেটাই মনে সন্দেহ যে দেখো ও হচ্ছে মানে ঘোজা বা শিববাড়ি যদি পড়তো, সবাই আমাদের এই দিকে সব ঘোজা স্কুলে পড়ে, ও গাইঘাটা পড়ে। এবার যেই মাস্টারমশাইরা পড়ায় তাদের সব এইদিকে বাড়ি, তো কেউ মানে গাইঘাটার স্টুডেন্ট নেই মোটামুটি কথা। এবার ওর মনে ভীষণ কষ্ট, আমি অঙ্কতে এত কম নাম্বার পাই, হচ্ছে আমার মা সবার কাছে বলে দেয় মিশতে দেবে না। এবার ওর মনের কথা কারোর কাছে বলার মতন নেই, লোক নেই, তাই তো? আমার মনের কথা তো বলা, আর সবাইকে একটা কথা বলে ওর সাথে মিশবি না। না না, আমি সবাইকে কি বলি, মানে ছেলেবেলা আসলে আমি বলি কি, যখন মানে আর কি রেজাল্ট দেয়, আমি বলি কি এই অঙ্কতেও 26 পেয়েছে, একবার 26, একবার 22 পেয়েছে, 7 আর 8-এ 22 আর 26। তাই বলে এই অঙ্কতেও কম নাম্বার পেয়েছে, আর মিশবি না মিশবি না। ও বলে কি কই, 10 পেয়েছে। হ্যাঁ, তা আজকে ও মানে 30-এ যে 30 পেয়েছে অঙ্কতে, ও আমি বলছি কি আমি বিশ্বাস করবোই না, তুই 30-এ 15-এর বেশি পাবি না। ও বলছে কি তুমি কাকুকে এখনই জিজ্ঞাসা করো, আমি আমাদের সামনে পরীক্ষা নিয়েছে, আমি পুরো একটা অঙ্ক আমার ভুল যায়নি। তো এটাই হচ্ছে কথা, আমি তোমাদেরকে বলেছিলাম যে এই মাসে আমি ঠিক মতন ভিডিও দিতে পারবো কি না পারবো, কারণ আজকে ওর বাপি যদি শোনে 30-এ 30 পেয়েছে, তখন বলবে হ্যাঁ মেয়েকে গার্ড দেয়। যদি শোনে যে 30-এ 15 পেয়েছে, মেয়ের যে মাথায় অঙ্ক ঢোকে না সেটা বুঝবে না। অন্য কিছু তো পরীক্ষা নিলে ঠিক আছে। হ্যাঁ, এবার পিওর সায়েন্স নিতে গেলে তো অঙ্ক লাগবেই। আমার সব ভিডিওতে মানে কিয়া কাকিমার মেয়ে হচ্ছে অঙ্ক দিদিমণি, তো অনেকেই আমাকে ফোন করে বলে যে, তারপরে মুর্শিদাবাদের থেকে একটা বোন, ওর বড় হচ্ছে অঙ্কর মাস্টারমশাই, তো বলে কি যে তুই অঙ্ক না পারলে শুধু আমাদের একটু হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবি। ওকে কেউ যদি বলে আমার মানে সাবস্ক্রাইবাররা অঙ্কর কথা, ও মানে দৌড় মেরে চলে যাবো, সেই সময় ফোনের ধারেই থাকবে না, ও অঙ্ক এত ভয় পায়। ও খালি সবাইকে বলবে আচ্ছা বলো তো অঙ্ক ছাড়া মানে কি নিয়ে পড়াশোনা করব, মানে পরবর্তীতে আর কি। পিওর সায়েন্স নিলে তো পুরো অঙ্ক লাগবে, আর অন্য কিছু নিলে তো মানে অঙ্কটাকে সাইডে রাখে, মানে বলে কি এই অঙ্ক যে কে তৈরি করেছিল। পিওর সায়েন্স এখন বলে না আমি পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করবো না, এরকম বলে। অঙ্ক মানে ওর হচ্ছে ভীষণ ভয়। তো ওর মনের কষ্টগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করলো। আমি তো বলেছিলাম যে আমি হাজার যাই করি তাই করি, আগে মানুষ পড়াশোনা যতটা পারি, আমি তো পারি না, তোমরা তো জানো। যেটা সত্যি কথা, কাকু খুব ভালো করে বুঝিয়েছে আমাদের এই চ্যাপ্টারটা, ওই জন্য আমরা খুব সুন্দর করে বুঝেছিও। কাকু খুব সুন্দর করে বুঝিয়েছে, একবারের জায়গায় 2বার 3বার যতবার জিজ্ঞাসা করেছি কাকু বুঝিয়েছে। যেটা বুঝিয়েছে হ্যাঁ, যেটা সত্যি কাকু বুঝিয়েছে, ভিডিও না যায়। অঙ্ক যে অঙ্ক মাস্টারমশাই শুভেন্দু দা মানে 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা টাইম দেয়। আর যেটা জিজ্ঞাসা করবো যে না কালকে, আমি প্রথমেই বলেছি যে ও হচ্ছে সায়েন্স নিয়ে মানে শুধু অঙ্কটা নিয়েই ওর সমস্যা, তাছাড়া কোনো সমস্যা নেই। তো সেই হিসাবে মানে অঙ্কটা ওর আর কি সেইভাবেই ধরেছে, কারণ আমি আসার সঙ্গে সঙ্গে বলেছি যে দাদা ও কিন্তু অঙ্কতে এরকম, যেটা সত্যি সেটাই বলেছি। কাকু বলেছে যে এবার তো তোকে আমি মানে বছরের মাঝখানতে পড়াচ্ছি, তোকে টেনে আমি, কারণ ওকে অন্য সায়েন্সের মাস্টারমশাই পড়াতো, তো সে বন্ধ করে দিল হট করে। আমি তো ভিডিওতে এসব বলিনি, হট করে বন্ধ করে দেওয়া কোনো, যদি ওকে আগে যে পড়াতো সে যদি ভিডিওটা দেখে, তোমাদেরকে এইসব আমি ভিডিওতে বলিনি,
হট করে বন্ধ করে দিয়েছে, হট করে। সামান্য মানে ওনার আসতে একটু লেট হয়েছিল, লেট বলতে কি 3টায় আসার কথা ছিল 7টায়। এবার আমি একটু শুধু ফোনে বলেছিলাম, ও সেদিনকে কিন্তু জ্বর এসেছিল, যখন ওর দাঁতে যন্ত্রণা ওঠে। আমি ভিডিওতে এসব বলিনি, কিন্তু আজকে প্রায় 3-4 মাস হয়ে গেছে কথাগুলো। তো একটা মাস্টারমশাই, নিশ্চয়ই অঙ্ক মাস্টারমশাই, মানে তার সময়ের দাম আছে। আমি তো ফ্রিতে পড়াই না, আমি পয়সা দিয়েই পড়াই। তো উনিও জানে, ইনিও তাই নেয়, একই টাকা নেয়। তো মাস্টারমশাই 3টায় আসার কথা, মেয়ে 3টার থেকে বসে রয়েছে, বেদম জ্বর এসছে। তো 7টা বেজে গেছে, তখন আমি শুধু ফোন করে বলেছি দাদা আসতে হবে না, শুধু এই একটা কথাই বলেছি। 4 ঘন্টা, একটা মাস্টারমশাই 4 ঘন্টা লেট করতে পারে না। তো আমি বললাম যে দাদা তোমার আসতে হবে না, ওর 102-3 জ্বর এসেছিল, যার মধ্যে দাঁতে যন্ত্রণা। তারপরের দিন থেকে বলে আমি পড়াবো না। আমার মাস্টারমশাই ঠিক করে দেয়নি, পরে হট করে তপু ঠিক করে দিল। এবার এই শুভেন্দুদা এই 3-4 মাস পড়াচ্ছে। তোমাদেরকে এই ভিডিওতে এইসব বলা হয়নি, আমি বলিও নি, মাস্টারমশাইদের ব্যাপারে আমি বলতে চাই না কোনো কথা। তো 3-4 মাস ধরে পড়াচ্ছে, এবার যেইটুক পারে। তার আগে তো এইটা তো পড়তেই পারিনি, এই হচ্ছে ব্যাপার। এবার তোমরাই বলো আমার মা কেন এরকম করে আমার সাথে। আমি অঙ্কতে সবাইকে বলে বেড়াই আমি অঙ্কতে কম নম্বর পাই। হ্যাঁ আমি পাই কম নম্বর, বলছি না, আমরা সেটা স্বীকার করি। হ্যাঁ আমি তো স্বীকার করছি যে আমি 26 পেয়েছি, বলেই দিচ্ছি আমি পেয়েছি, কারণ আমি পেয়েছি। কিন্তু কি কম হয়নি আমার অঙ্ক। হ্যাঁ তার মধ্যে ব্যাঙ্গালোরে পড়াশোনা করছি, একবার ওই কানাডা লেখা, একবার এই বাংলা, হ্যাঁ একবার পরীক্ষা। তারপরে তুমি অঙ্ক কি হয় আমি করছি ঠিক আছে, লাস্টে গিয়ে দেখছি মিলছি না, আবার কেটে আবার পেজে আবার পরীক্ষার খাতায় এরকম করতে হয়। ওই জন্য সমস্যা। আমার মা কেন এরকম করে তোমরা বলো তো কমেন্টে। আর এই 9-এ মানে এই যে আমি 2টো পরীক্ষা দিলাম, এইটাও এর আগেও আমি হলে তো পরীক্ষা দিই না, মানে যে স্কুল রুমে আমি পুরো অফিস করে দিই, ওখানে কোনো ম্যাম থাকে না, কেউ থাকে না, একা নিজের চেষ্টায় যেটুকু দিই। হলে বসলে কি দেখা দেখি করে, লাস্টে ম্যামরাও কিছু আর কি হেল্প করে বুঝতে। আর অফিস করে তো কেউ থাকে না, সবার শুধু হেডম্যান থাকে, হেডম্যান আলাদা রুমে থাকে পাশের রুমে। আর সবাই সবার মানে ডিউটিতে চলে যায় আর কি, পরীক্ষার হলে চলে যায়, কেউ থাকে না। আমি নিজের চেষ্টায় যেটুকু পারি ওইটুকুই মানে লিখে আসছি, জানি আশা করি মানে ভালো হবে। এবার জানি না, কিন্তু আমাদের স্কুলে মানে নতুন 2টো ম্যাম এসে সবাই বলছিল এবার জীবন বিজ্ঞান একটু খুবই টাফ প্রশ্ন করেছিল, জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান, তারপরে সব ঠিক আছে। আর বাংলা ইতিহাস ওগুলো ভালো প্রশ্ন করেছিল। তো এইদিকে দেখো সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দিয়ে চা বিস্কুট খেয়ে সেই যে জামা কাপড় দেখো, কত জামা কাপড়, কয়দিনের জামা কাপড়। মানু আমি বললাম তুই তোরগুলো গুছা, আমি আমারগুলো গুছাচ্ছি। তো মানু বলছে মা ওই সাদা প্যান্টটা আর সাদা গেঞ্জিটা কিন্তু এখনো ভিজা ভিজা আছে, যে তাহলে আলাদা রাখ, কালকে আবার রোদ্রে দিয়ে দেবো। তো মানু তো গোছাতে গোছাতে তো হাঁপিয়েই যাচ্ছে, ও বলছে ও বাবা এত জামা কাপড় গোছানো যায়। তো বন্ধুরা ভিডিওটা আজ এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কাল 5টায়। আর মানু তোমাদের কাছে আমার নামে অবজেকশন দিল যে আমার মা আমার মানে ওর কথা আর কি, মানে কে শুনবে ওর কথা, ওর তো কোনো ভাই বোন নেই, একমাত্র আমি ওর সব কিছু, মানুর সব কিছু আমি মা। তো আমি আর কি সারাদিন বলি পর পর পর, ওর বাপিও বলে পর পর, ওর দাদুও বলে পর, মামা বলবে, তাই বলে আমি আমার মনের কথা কার কাছে বলবো, তোমাদের কাছে একটু মনের কথা বলে আমার মাসিমণি দিদুনদের কাছে বলি আমার মা এরকম করে, আমি একটু অঙ্ক কম পারি বলে। তো আজকের মতন টাটা।